আগামী এক সপ্তাহের মধ্যে নতুন কমিশনের স্থাবর এবং অস্থাবর সম্পদের তথ্য প্রকাশের কথা জানিয়েছেন দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। দায়িত্ব নিয়েই সাংবাদিকদের কাছে একথা জানান তিনি। দুর্নীতি দমনে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না বলেও জানিয়েছেন তিনি। তদন্ত এবং অনুসন্ধান স্বচ্ছ করার পাশাপাশি দুর্নীতির আলোচিত মামলাগুলো নিয়ে কাজ করার কথাও জানিয়েছেন ব্রিফিংয়ে। মাহবুব সৈকতের রিপোর্ট। ৪১ দিন পর নতুন কমিশন পেল দুর্নীতি দমন কমিশন দুদক। সদ্য নিয়োগ পাওয়া ৩ জনের মধ্যে প্রথম দিনে সংস্থাটির নবনিযুক্ত চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আব্দুল মোমেন এবং কমিশনার সাবেক জেলা জজ মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি আসেন কমিশনের সেগুনবাগিচা প্রধান কার্যালয়ে। ১.৫ ঘন্টারও বেশি সময় অভ্যন্তরে অবস্থান করার পর বের হয়ে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। ৫ই আগস্টের পরের যে বাংলাদেশ, তার প্রত্যাশা এবং পূর্ববর্তী বাংলাদেশের প্রত্যাশা একরকম নয়। সেই ভূমিকা যাতে আমরা পালন করতে পারি, সেই সহযোগিতা আপনারা সবার আগে করবেন। বৈষম্যের সূচনা মূলত দুর্নীতিতে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত না হতাম, বৈষম্য সৃষ্টি অনেক কম হতো। যেসব বিষয়ে বড় ধরনের দুর্নীতি হয়েছে, যেসব বিষয়ে রাষ্ট্র বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা এই কাজগুলি করেছেন তারা যাতে শেষ পর্যন্ত ছাড় না পান, আমরা চেষ্টা করব সেই কাজটা যাতে আমরা সঠিকভাবে, ন্যায়পরায়ণভাবে, যথাযথ তদন্তের মাধ্যমে সমাপ্ত করতে পারি। টিআইবির আহ্বানের প্রতি সাড়া দিয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই নতুন কমিশন তাদের সম্পদের হিসেব দেওয়ার কথাও জানান মোহাম্মদ আব্দুল মোমেন। আগামী ৭ দিনের মধ্যে নতুন যে কমিশন, এই কমিশনের হিসাব আপনারা পেয়ে যাবেন। কমিশন আগামীতে অভিযোগের তদন্ত এবং অনুসন্ধানে আরও জোর দেওয়ার কথা জানান কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি। অনুসন্ধান এবং তদন্ত এই দুটোকে যদি ঠিকমতো আমরা করে দিতে পারি, তবেই বিচারকরা ন্যায় বিচার দিতে পারবেন। কমিশনের সদ্য নিয়োগ পাওয়া চেয়ারম্যান ডক্টর মোমেন গত ১৮ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব পদেও দায়িত্ব দেওয়া হয়। দুদকের চেয়ারম্যান হতে সে দায়িত্ব থেকে পদত্যাগ করেন তিনি। নিয়োগ পাওয়া অন্য কমিশনার হচ্ছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। গেল ২৯ অক্টোবর দুদক থেকে পদত্যাগ করেন চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর নেতৃত্বে থাকা ২ কমিশনার। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের আয়োজনে ঢাকা টু আখাউড়া লং মার্চ চলছে। সকালে নয়াপল্টনে লং মার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে দেশের দেশপ্রেমিক জনতা। ভারত এখন গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার সম্মুখীন বলেও মন্তব্য করেন রিজভী। আবু সাইদপুর রিপোর্ট। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা ঢাকা টু আখাউড়া লং মার্চে অংশ নিতে সারা দেশ থেকে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হয় বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকার অবমাননা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এই লং মার্চ। আমাদের স্পষ্ট হুঙ্কার যে ভারত তার নিজের সার্বভৌমত্ব নিয়ে থাকে, বাংলাদেশ স্বাধীন দেশ, বাংলাদেশের আগ্রাসনের প্রতিবাদে আমাদের এই হুঙ্কার। বাংলাদেশ কোনো ফেসিবাদকে আশ্রয় দিবে না। ভারত যদি কোনো ফেসিবাদকে আশ্রয় দেয়, সে আশ্রয়ের বিরুদ্ধে বাংলাদেশে আশ্রয় দিবে। বাংলাদেশকে নিয়ে যে ধরনের বাজে মন্তব্য এবং স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি যে ধরনের হুমকি আসছে, এটি কোনো ক্রমেই কাম্য নয়। আমরা আশা করব ভারত তার জায়গা থেকে সচেতন হয়ে দায়িত্বশীল আচরণ করবে। দেশের প্রতিটি নাগরিক এক হব, ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করব এবং তারা যেন আমাদের দেশে আগ্রাসন করতে না পারে, বিশ্ববাসীর কাছে আমরা জানান দেব। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দিল্লির সাম্প্রদায়িক শাসকরা লেডি ফারাওকে 16 বছর ধরে ক্ষমতা রাখতে সমর্থন দিয়েছেন। আজ ভারত গণতান্ত্রিক দেশগুলোর সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে তারা সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ, অথচ তাদের
ওরা নিজেরা গণতান্ত্রিক দেশ, কিন্তু ওরা চায় না বাংলাদেশ তারা এখানকার জনগণের কথাই চলুক। বন্ধুরা আমার, ওরা বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, তাদের যে আত্মশক্তি, তাদের যে বীরত্ব, তাদের যে দৃপ্ত পদবিক্ষেপে এগিয়ে যাওয়ার যে ঐতিহ্য, এইটা দিল্লির সাউথ ব্লক ওরা বুঝতে পারেনি। লং মার্চকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিজিবি ছাড়াও দলীয়ভাবে স্বেচ্ছাসেবকরা কাজ করছে। আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকবো, আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। কোনো ধরনের শক্তি যেন এই দেশে আমাদের হস্তক্ষেপ করতে না পারে। ইন্ডিয়া যত ষড়যন্ত্র করুক, এই ষড়যন্ত্র কোনো সফল হবে না। ভারতের আধিপত্য যেন বাংলাদেশের ওপর কোনোভাবেই আগ্রাসন ফেলতে না পারে, আর সেই লক্ষ্যে বিএনপির এই লং মার্চ। তবে এই লং মার্চের ফলপ্রসূ কতটুকু করাবে তা হয়তো সময় বলে দেবে। পল্টন থেকে অবস্থিত মাই টিভি, ঢাকা। ভারতের আগরতলা অভিমুখী লং মার্চের যাত্রাপথে ভৈরবে বিএনপির 3 অঙ্গ ও সহযোগী সংগঠন পথসভা করেছে। দুপুরে ভৈরব মোড়ে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি। এর আগে সকাল 9টায় রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লং মার্চ শুরু হয়। ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম পরিদর্শন করে তিনি এসব কথা বলেন। এ সময় চিফ প্রসিকিউটর বলেছেন, আসামি পক্ষ চাইলে বিদেশি পরামর্শক নিয়োগ দিতে পারবে। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধে যখন জামাত নেতাদের বিচার শুরু হয়, তখন টবি ক্যাটম্যানকে আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছিল জামাত, কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি তৎকালীন সরকার। তবে অগস্ট পরবর্তী পরিস্থিতির পর লন্ডন ভিত্তিক গার্নিকা 37 ল ফার্মের যুগ্ম প্রধান ব্রিটিশ আইনজীবী টবি ক্যাটম্যানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তীকালীন সরকার। বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনা সহ 72 জনের বিচার চলছে। চিফ প্রসিকিউটর সহ অন্যান্য প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে টবি ক্যাটম্যান জানান, গণতান্ত্রিক দেশের দাবিদার হিসেবে ভারতের উচিত হবে আইন মেনে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার উদ্যোগ নেয়া। So I do have some experience as a prosecutor in extradition matters. Obviously there is an extradition treaty between Bangladesh and India, but certainly we would hope and certainly we would make a call to India as a democratic state that they respect the rule of law and they respect a lawful and proper request for her extradition when an extradition request is made. ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে জানিয়ে তিনি বলেন, জুলাই আগস্ট গণহত্যার বিচার আন্তর্জাতিক মানদণ্ড মেনেই চলবে। I've discussed with the United Nations, I've discussed with the UK, US embassies and with the EU, and there is a great deal of support for this process. It is regarded as being a credible process and a much needed process to re-establish the rule of law in Bangladesh. I think you can all see the progress that has been made so far politically and legally. That process will be continued, and I will do whatever I can to support this office to ensure that these trials meet the highest international standards. এ সময় চিফ প্রসিকিউটর বলেন, আসামি পক্ষ চাইলে বিদেশি পরামর্শ নিয়োগ করতে পারবে, তবে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় বার কাউন্সিলের অনুমতি লাগবে। ডিফেন্সের পক্ষ থেকেও তারা যদি এই ধরনের কনসালটেন্ট নিয়োগ করতে চান, তাদের পক্ষে অ্যাডভাইস গ্রহণ করার জন্য সেটাও তারা করতে পারবেন, কিন্তু তারা কোর্টরুমে লয়ার হিসাবে সরাসরি করতে হলে বার কাউন্সিলের পারমিশন ছাড়া করতে পারবেন না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বাংলাদেশের মানুষ আর কারো চোখ রাঙানিকে পরোয়া করে না মন্তব্য করে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। জুলাই আগস্টের বিপ্লবে জাতির বিরুদ্ধে পতিত সরকার যুদ্ধ করেছে বলেও মন্তব্য করেন জামাত আমির। জাহিদ আহমেদ বাবুর রিপোর্ট।
কেন্দ্রীয় মজলিসের শুরার অধিবেশনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও পতিত স্বৈরাচার সরকারের বিগত ১৬ বছরের জুলুম নির্যাতনের নানা প্রসঙ্গ নিয়ে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। বিগত সরকার জুলুম করে বহু জায়গায় তৎকালীন বিরোধী দলে যারা ছিলেন তাদের এলাকাগুলোকে টার্গেট করে আসন সংখ্যা কমিয়ে দিয়েছে। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচনী রোডম্যাপ নির্ধারণ করে প্রয়োজনীয় সংস্কার করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদেরকে সংস্কার সাধন করে সুষ্ঠু নির্বাচনের জন্য সমতল মাঠ তৈরি করতে হবে। এর জন্য একটি রোডম্যাপ দরকার। আমরা ন্যায় বিচার সমৃদ্ধ একটি সমাজ চাই, বৈষম্যহীন একটা সমাজ চাই। সেই বৈষম্যহীন এবং ন্যায় বিচার সমৃদ্ধ সমাজ গড়তে হলে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে কাউকে না কাউকে এদেশের দায়িত্ব তুলে নিতে হবে হাতে। বাংলাদেশের মানুষ আর কারো চোখ রাঙানিতে পরোয়া করে না মন্তব্য করে জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকার আহ্বান জানান তিনি। আমরা লক্ষ্য করছি যে এই দেশকে অশান্ত করার জন্য পতিত স্বৈরাচার এবং তাদের দূষণ দেশে বিদেশে তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমাদের প্রতিপক্ষ যদি এটা বুঝতে পারে যে এই দেশের মানুষ আর কারো কাছে অসহায়ভাবে আত্মসমর্পণ করবে না এবং কোনো চোখ রাঙানিকে পরোয়া করবে না, তাহলে তাদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর। বলেন, প্রবাসীরা দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আর তাই প্রবাসীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। প্রবাসে আমাদের যে সমস্ত নাগরিকরা আছেন তারা সমান তালে আমাদের সাথে যুদ্ধ করেছেন। আমরা তাদের প্রতি শ্রদ্ধাশীল। তাদেরকেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ সংশ্লিষ্ট দেশের এমবেসির মাধ্যমে সরকারকে গ্রহণ করতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। দাম বাড়ার বিষয়টি সবাই বলে, কিন্তু দাম কমাটা বলে না। বাজারে প্রতিটি পণ্যের দাম কমানো সম্ভব নয়। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। রাকিব হাসানের রিপোর্ট। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা গণমাধ্যমকে জানান, বাজারে আলুর দাম বাড়লেও অন্য জিনিস সাশ্রয়ী হয়েছে। আপনারা খালি দেখেন যে আলুর দাম বেড়ে গেছে, অন্যগুলিতে সাশ্রয়ী হয়েছে। একটা জিনিস একটা মানুষ এটা বাজেটের দিকে দেখে। আপনি ১,০০০ টাকা নিয়ে যান, কোনোটা একটু বেশি হবে, কোনোটা কম হবে, কোনোটা দামবে কমবে। এখন যদি প্রত্যেকটাতে কমতে হবে, ওই রকম যদি অ্যাটিটিউড নেন তবে কিন্তু ডিফিকাল্ট। বাজার এমন একটা জিনিস, একটা কমবে একটা বাড়বে। আমরা চেষ্টা করছি যে আলুটা একটু চ্যালেঞ্জিং হচ্ছে আমাদের জন্য। সুগার, মসুর ডাল এগুলো মোটামুটি, আর চালের ব্যাপারে তো আমরা সবসময় নিশ্চিত করবো চালবে না। তিনি আরো বলেন, বৈঠকে বিভিন্ন ধরনের সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এলএনজি, মসুর ডাল, সয়াবিন তেল কেনারও অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে এটা সারের যেটা আমরা ইনশিওর করতে চাই, বিভিন্ন ধরনের সারে যে আমরা অনুমোদন করেছি। তারপরে আপনার এলএনজি, যেটা সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ, ওটার জন্য করেছি পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা আনবে। তৃতীয়ত আমরা যে মসুর ডাল, যেটা ইমিডিয়েটলি আমাদের দরকার, সেটা করেছি। আর আরেকটা হলো সবচেয়ে বড় যে তেল, সয়াবিন অয়েল, পাম অয়েল, এইগুলো আমরা বলছি তাড়াতাড়ি। অর্থ উপদেষ্টা জানান, বৈঠকে নবম দশম শ্রেণীর পাঠ্য বই মুদ্রণের অনুমোদন দেয়া হয়েছে। তবে জানুয়ারির মধ্যে সব পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে নাও পৌঁছাতে পারে বলে আশঙ্কা করেন তিনি। পাঠ্য বই যেন দ্রুত, আমরা বলছি জানুয়ারির মধ্যে শুরু করব, চেষ্টা করবে। জানুয়ারির মধ্যে হয়তো সবগুলো একসাথে আসতে পারবে না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তরুণ প্রজন্মকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরিকল্পনা কেউ যদি করে থাকে তাহলে সেটি ভুল সিদ্ধান্ত হবে বলে মন্তব্য করেছেন। দুপুরে ঢাকা কলেজ অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। যেসব আমলা, ব্যবসায়ী ও পুলিশ ফ্যাসিবাদকে টিকিয়ে রাখার জন্য সহায়তা করেছিলেন, তাদের প্রতি তরুণ প্রজন্মের ক্রোধ রয়েছে বলেও জানান হাসনাত আব্দুল্লাহ। আমরা যদি এই বর্তমান সময়টাকে কাজে না লাগাতে পারি, তাহলে ভবিষ্যতের কাঠগড়ায় আমরা ঠিক ওই ধরনের অপরাধী হিসেবে বিবেচিত হব, যারা আজকে বর্তমানের কাঠগড়ায় যেভাবে আমরা অতীতকে আমরা অপরাধী হিসেবে বিবেচনা করছি। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রতি জাপানের পূর্ণ সমর্থন আছে এবং থাকবে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী রাষ্ট্রদূত ইয়াওমা কিমিনোরি। তিনি বলেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর জাপানের একটি কোম্পানিও বাংলাদেশ থেকে সরে যায়নি।
বুধবার রাষ্ট্রদূত ইয়াউমা কিমিনোরি ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে একথা বলেন। ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করে রাষ্ট্রদূত বলেছেন, তার সরকার বাংলাদেশের সঙ্গে জাপানের সম্পর্কের 3টি ভিত্তি সুদৃঢ় করবে, যার মধ্যে রয়েছে শান্তি ও স্থিতিশীলতা, অর্থনৈতিক সহযোগিতা। এ সময় প্রধান উপদেষ্টা দুই দেশের সম্পর্কের প্রশংসা করে এই সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। পার্বত্য অঞ্চলকে শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্য সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। সকালে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, পার্বত্য এলাকাগুলো দুর্গম, কিন্তু প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত আলোচনা সভায় যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামে বনজ ও প্রাকৃতিক যে সম্ভার ও সুযোগ আছে সেটা বাংলাদেশের আর কোথাও নেই। পার্বত্য অঞ্চল বাংলাদেশের সবচেয়ে উন্নত স্থান হবার কথা থাকলেও হয়েছে তার বিপরীত। আপনাদের প্রাপ্য যে স্থান, সকল জেলার চাইতে সবচেয়ে উন্নত জেলা, সবচেয়ে সুন্দর জেলা, সবচেয়ে শিক্ষা প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার জেলা, এটাই যেন হয়। এই পার্বত্য জেলাগুলো এটাই যেন হয়, এটাই আমাদের লক্ষ্য হবে। আগামী মাসে তারুণ্যের উৎসব হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, অন্য তরুণদের চেয়ে পার্বত্য এলাকার তরুণরাও যে পিছিয়ে নেই, এই উৎসবে অংশ নিয়ে তা প্রমাণ করার সুযোগ রয়েছে। এই পার্বত্য অঞ্চলটাই সবচেয়ে উত্তম হবে। এটা কারোর পেছনে থাকা তো প্রশ্নই ওঠে না, বরং সবার উপরে থাকবে। নিজেদের এলাকা পরিবর্তন করবো না, সারা বিশ্বকে আমরা পরিবর্তন করব। ওইখানে বসে আমরা পরিবর্তন করব। আমরা এইখানে সীমাবদ্ধ থেকে যাব, এই মন যেন না থাকে। মনের সীমা রেখাটাকে বাড়িয়ে দেবো, যে সারা বিশ্বে আমরা কৃতিত্ব দেখাবো, আমাদের নৈপুণ্য দেখাবো, আমাদের ঐতিহ্য দেখাবো, সবাই এটা উপভোগ করবে। ডক্টর ইউনূস বলেন, পার্বত্য অঞ্চলের ছেলেমেয়েরা হবে বিশ্ব নাগরিক। সমতলের সঙ্গে ভেদাভেদ থাকলে তা দূর করে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ নিয়ে এগিয়ে আসতে হবে বলেও যোগ করেন প্রধান উপদেষ্টা। এই প্রতিষ্ঠাটা আমরা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। ভারতের সাথে আগের নতজানু সম্পর্ক থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার। জাতীয় স্বার্থকে আপোস করে আন্তর্জাতিক কোনো সম্পর্কে সরকার বিশ্বাসী নয় বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে কুমিল্লায় বার্ডের আয়োজনে আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর শীর্ষক 2 সপ্তাহ মেয়াদী আফ্রিকান এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। জাতীয় স্বার্থকে কম্প্রোমাইজ করে কোনো রিলেশনে আমরা, ইন্টারন্যাশনাল রিলেশন আমরা বিশ্বাস করি না। পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, ভারতের সঙ্গে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল করে দেয়া অত সহজ নয়। চুক্তিগুলো থেকে বের হয়ে আসাও অনেক ব্যয়বহুল। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দ রেজওয়ানা হাসান বলেছেন, বাংলাদেশের সঙ্গে আদানি সহ বিভিন্ন গ্রুপের চুক্তিগুলো অসম চুক্তি। বেসরকারি শিল্পগুলোকে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারে যাওয়ার কথা বলা হবে। জ্বালানি খাতের চুক্তিগুলো রিভিউ করা প্রয়োজন। আমাদের বিভিন্ন ফসিল ফুয়েল রিলায়েন্ট প্রজেক্টগুলোতে যে ধরনের অসম চুক্তি হয়েছে, যে অস্বাভাবিক ব্যয় আমাদেরকে বহন করতে হচ্ছে জনগণের কাছ থেকে টাকা নিয়ে, এই ড্যামেজ কন্ট্রোল করতেই আসলে আমাদের অনেকটা সময় লেগে যাচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন, মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হওয়া অনেক বড় অপরাধ। আদালতের কাছ থেকে যখনই বিষয়টা নির্ণয় হবে তখন তাদের সনদ বাতিল এবং সাজার ব্যবস্থা করা হবে। বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক এসব কথা বলেন। ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 2,08,050 জন জানিয়ে উপদেষ্টা বলেছেন, অমুক্তিযোদ্ধাদের নাম প্রত্যাহারের সুযোগ দিয়ে সাধারণ ক্ষমার চিন্তা করা হচ্ছে। একই নেচারের, একই ধরনের সব মামলাগুলোকে একত্রিত করে আমরা সেটার ব্যাপারে আদালতের সিদ্ধান্তটা পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করব। আর্মি অ্যাভিয়েশন গ্রুপকে আরও আধুনিক, পেশাদার, যুগোপযোগী ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
অ্যাভিয়েশন বেসিক কোর্স 13 এর ব্রেভেট ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। সেনাপ্রধান বলেছেন, জাতীয় যে কোনো দুর্যোগে মানবতার সেবায় এবং ত্রাণ পরিবহন ও বিতরণে আর্মি অ্যাভিয়েশন গ্রুপ অনন্য ভূমিকা পালন করছে। There are a lot of patients, they need evacuation, so these aircrafts can be used for patient evacuation. These aircraft can be used for the dignitaries, the VIPs, the delegates from Bangladesh to travel to India, to Thailand, to Singapore, the regional countries in style. Do the meeting and come back in the same day. Thereby, we would like to reduce the expenditure of the government as well. স্বাগত জানাচ্ছি, আরও একবার দেখছেন মাই টিভি সংবাদ। এই পর্যায়ে অর্থ বাণিজ্য সংবাদ। বাংলাদেশের চায়ের বাজারে শীর্ষে থাকা ইস্পাহানি গ্রুপের উদ্যোগে বুধবার রাজধানীর মাদানী অ্যাভিনিউস্থ ইউনাইটেড সিটিতে অবস্থিত শিপস টেবিল কোর্ট সাইটে ইস্পাহানি টি লাউঞ্জের উদ্বোধন করা হয়েছে। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানিয়েছেন, জনগণের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে তুলতে এমন আয়োজন তাদের, সেই সাথে জনগণের আস্থা ও ভরসা ধরে রাখতে সর্বদা পাশে থেকে কাজ করার কথাও জানান তারা। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের খুচরা ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর-অক্টোবর 2 মাস ব্যাপী বিশেষ স্ক্র্যাচ কার্ড প্রোগ্রাম স্বাধীনতা অফার এর আয়োজন করেছিল। গতকাল ঢাকা ও আশপাশের বিজয়ী ব্যবসায়ীদের নিয়ে ধানমন্ডিতে অবস্থিত দি বাফেট অ্যাম্পিয়ারে পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও রিটেইলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রহমান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ ফজলে করিম, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার কাজী মোফাজ্জল হক, ডেপুটি জেনারেল ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা বৃন্দ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ 15টি দেশের অভিবাসীদের নিয়ে গঠিত অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্টের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভিন্নধর্মী সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন মল্লিকা খান। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের কুইন্স প্যালেসে এই আয়োজন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির কাউন্সিল মেম্বার লেন্ডলি অ্যাসেম্বলি ওমেন জেনিফার রাজকুমার, সিভিল কোর্ট জাজ দ্য কুইন্স হ্যাসকিন সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। বাংলাদেশের নাগরিকদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত অভিবাসীরা এই উৎসবে অংশ নিয়েছিলেন। কমিউনিটির উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, যে কোনো বিপদে আপদে একে অন্যের পাশে দাঁড়ানোর প্রত্যয় ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। ইউনাইটেড নেশনসের 14 জন হাই অফিসিয়াল আজকে এসেছিলেন। ওনারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের কমিউনিটিকে সর্বোচ্চ লেভেলে সহায়তা করে নেবেন। When I see the vision of this group, I know the great things we're going to do together as we take our seat at the table of power in this city as one united South Asian community. একই সাথে সংস্কৃতি বিনিময় ও উৎসবে মেতে উঠেছিলেন অংশগ্রহণকারীরা। আমরা সবসময় এই বাংলাদেশ সেবার জন্য আমরা এর জন্য কাজ করব, আর আমরা আমাদের বাংলাদেশ কমিউনিটি জন্য সার্ভ করব। আমরা আমাদের কালচারালি এবং ইকোনমিক্যালি আমাদের দেশ যেন অনেক ভালো করতে পারে এবং অন্যান্য দেশের সাথে যেন সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়, তারই চিন্তায় বা ধারাবাহিকতা আজকের আয়োজন। সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সম্মাননা তুলে দেয় আয়োজকরা। কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে হ্যালো সুপারস্টারস মেগা কনসার্ট ও বিজয় মেলা। কাতার প্রতিনিধি নাহিদ ইসলাম জানিয়েছেন, সম্প্রতি বাংলাদেশ দূতাবাসের পৃষ্ঠপোষকতায় ও আয়োজনে অনুষ্ঠিতব্য বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে জানাতে দূতাবাস প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ দূতাবাস। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানিয়েছেন, আগামী 20 ডিসেম্বর দূতাবাসের পৃষ্ঠপোষকতায় জাতীয় পতাকা সম্বলিত আন্তর্জাতিক মানের অ্যাপ হ্যালো সুপারস্টার এর উদ্যোগে কাতারের এশিয়ান টাউনের অ্যাম্ফি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে
প্রবাসী বাংলাদেশিদের সম্মানে স্মরণকারীর শ্রেষ্ঠ সাংস্কৃতিক অনুষ্ঠান। নায়ক সাকিব খান, নায়িকা পরিমণি, শিল্পী আসিফ আকবর, রাখি আলমগীর সহ থাকবে 3 দেশের 17 জন সেলিব্রিটি। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস ও কাতারস্থ বাংলাদেশ স্কুল ও কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে 18 থেকে 21 ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিজয় মেলা 2024। সৌদি আরবের রিয়াদস্থ নাঙ্গলকোট উপজেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির নাঙ্গলকোট উপজেলার সদস্য সচিব আনোয়ার হোসেন নয়নকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সৌদি আরব পূর্বাঞ্চল জাতীয়তাবাদী যুবদল বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মকরবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিকবিদ আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহ আলম ও আনোয়ার হোসেন, ইউসুফ আলী, শাহ পরান, সুমন সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। সম্মানিত উপস্থিতি।